জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। জুলাইয়ে গণহত্যায় আওয়ামী লীগের বিচার ২৪ আগস্ট মাসেই হওয়ার দরকার ছিল, তবে ৮ মাস পেরিয়ে গেলেও সেই বিচার এখনও হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের প্রধান সংগঠক সার্জিস আলম। শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে ৯ মাসে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল ২০২৪-এর ওই আগস্টে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে? জুলাই শাপলা ও পিলখানা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদী সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। সমাবেশের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনি সমাবেশ স্থলে আছেন। ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে কি দাবি জানানো হচ্ছে, বিস্তারিত জানাবেন। সাজিদ, 3:10 আনুষ্ঠানিকভাবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশ শুরু হয়। এরপর আমরা দেখেছি যে ধীরে ধীরে এখানে এই ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হয়েছেন সেসব শহীদের পরিবার, যারা আহত হয়েছেন তারা, এবং শুধু যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার শুধু তারাই নয়, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে সেই সব ভুক্তভোগী পরিবারগুলো এবং পিলখানা হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা এখানে যোগ দেন এবং মঞ্চে তারা কথা বলেছেন। অনেকেই ইতিমধ্যে কথা বলে ফেলেছেন, বিশেষ করে এই যে জুলাইয়ের যারা আহত তারা কথা বলেছেন, শহীদ হওয়া পরিবারের সদস্যরা কথা বলেছেন এবং পিলখানা হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা আমরা দেখেছি তারা এখানে কথা বলেছেন এবং এই যে যারা শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সকল পরিবারের সদস্যরা এখানে কথা বলেছেন। সবার কথায় বারবার ঘুরে ফিরে একটি বিষয় আসে, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে জুলাই থেকে শাপলা চত্বরে, সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং এই গণহত্যার দায়ে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তারা বারবার বলছেন যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী চরিত্র তাকে কোনোভাবেই বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার তারা তাদের মধ্যে ফেসিবাদের পুনর্বাসনের একটি প্রবণতা তারা দেখছেন এবং এই জন্য তারা আশঙ্কা প্রকাশ করছেন যে তারা একটি সুষ্ঠু বিচার পাবেন কিনা। তারা বলছেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই জুলাই গণহত্যা সহ পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলার গণহত্যার কথা তারা যদি বলছেন বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের এই ধরনের যে সমাবেশ বা প্রতিবাদ তারা সেটি জানিয়ে রাখবেন এবং ঘুরে ঘুরে তারা বারবার বলছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন শহীদের মা তারা ক্রন্দনরত অবস্থায় বলছিলেন যে তারা এখনো কিভাবে তাদের পরিবারের প্রিয় সদস্যকে ছাড়া তাদের দিন পার করছেন এবং তারা যে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো তাদের বক্তব্য বিবৃতির মধ্যে উঠে এসেছে এবং তারা বলছেন যে সেই ট্রমা আরো বেড়ে যাচ্ছে তখন তারা দেখছেন যে আওয়ামী লীগের ফিরে আসার কথা হচ্ছে বা তাদের একটা প্রবণতা এই যে সাম্প্রতিক সময়ে মিছিল মিটিং করছে সেটি তাদের আরো শঙ্কিত করে তুলছে। অর্থাৎ সামগ্রিকভাবে আজকের এই শহীদী সমাবেশ থেকে তারা বলছেন আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে এবং এই সমাবেশটি শেষে এখান থেকে একটি র্যালি হওয়ার কথা রয়েছে এবং র্যালির মধ্য দিয়ে আজকে এই সমাবেশটি শেষ হয়ে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদের কারণ হতে পারে আশঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণ অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা
গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। 5 আগস্টের পর গঠিত সরকার জনগণের প্রত্যাশা মতো হয়নি। সাধারণ মানুষের কাছে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ তারা, এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরাদ মজহার। দুপুরে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি, এবং গণ অভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। এ সময় দলটির আমির মাওলানা আহমেদ আলী কাশিমি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি ইসলাম বিদ্বেষী, তাই কমিশনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তারা। এছাড়া ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তিনি। মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন মোড়ে এসে শেষ হয়। নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। চট্টগ্রামে বসেছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর। দেশের নানা প্রান্ত থেকে আসা বলিদের দ্বৈরথ আর শক্তিমত্তা দেখতে হাজারো মানুষের ভিড়ে সয়লাব নগরের লাল দিঘি ময়দান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, বলি খেলাকে ঘিরে আয়োজন কেমন দেখছেন? কতজন খেলোয়াড় সেখানে অংশ নিচ্ছেন, জানাবেন বিস্তারিত। আমরা দেখছি যে একেবারে শেষ পর্যায়ের খেলা হচ্ছে, এখন কোয়ার্টার ফাইনাল পর্ব চলছে। যারা হেভি ওয়েট বলি আছেন এমন 8 জন বলি এখন এখানে লড়াইয়ে সামিল হয়েছেন, এবং আমরা দেখছি যে আজকে বেলা দুটো থেকে কিন্তু এই বলি খেলা দেখার জন্য লোকারণ্য হয়ে পড়ে চট্টগ্রামের লাল দিঘি ময়দান, এবং এখন হাজার হাজার মানুষ কিন্তু এই খেলা উপভোগ করছেন। এবং এটি হচ্ছে একটি রিং যেটি আসলে মাটি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী রিং, যেটি শতবর্ষী খেলা এবং 116তম আসর। আমরা দেখছি এখানে 20 ফুট বাই 20 ফুটের রিংয়ে আজকে 80 জন বলি লড়াই করছেন, যেখানে রেজিস্ট্রেশন করেছিল 120 জন, এবং আমরা দেখছি যে আসলে তাদের মধ্য থেকে বাছাই করে 80 জনকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এবং এখন শেষ পর্বের খেলা চলছে, যারা হেভি ওয়েট বলি আছেন এমন 8 জন বলি এখানে খেলছেন, এবং এখানে যারা লোক এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই এমন খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসেন, নানা বয়সী মানুষ আসেন। প্রথমবারের মতো যারা আসেন তারা মুগ্ধ হয়ে খেলা দেখেন, কারণ এই ধরনের কুস্তি দেখার সুযোগ আসলে খুব একটা মেলে না। বিশেষ করে শহুরে জীবনের যে যান্ত্রিকতা, যেই আমাদের যে কৃত্রিম জীবন, সেই কৃত্রিম জীবনে এই ধরনের গ্রামীণ দেশীয় আবহের যে কুস্তি, সেই কুস্তি দেখার সুযোগ কিন্তু মিলে না। সেই সুযোগ কিন্তু আসলে হাতছাড়া করেন না নগরবাসী। এবং এখন কিন্তু আমরা যেটি দেখছি যে কুমিল্লার কামাল বলির সাথে কাঞ্চন বলির খেলা হয়েছে, দীপু বলির সাথে শরীফ বলির খেলা হয়েছে, এবং
শাহজালাল বলির সাথে রাসেল বলির খেলা কিন্তু এখন চলছে এবং আরেকটি খেলার পর এখানে কিন্তু সেমিফাইনালের যে চারজন প্রতিযোগী তারা কিন্তু নির্ধারিত হয়ে যাবেন এবং তারপর পরই মূল যে খেলা ফাইনাল খেলা সেই খেলার মধ্য দিয়ে এখানে যে চ্যাম্পিয়ন আজকে যে চ্যাম্পিয়ন সেটি নির্ধারণ করা হবে এবং এখানে যারা চ্যাম্পিয়ন হয়ে থাকেন তাদেরকে 30,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয় এবং এই প্রাইজ মানি পাশাপাশি এক ধরনের ট্রফি বা এটি সম্মানের বিষয় কিন্তু এখানে খচিত থাকে এবং যারা বলি আসেন বেশিরভাগ কিন্তু তারা তাদের শৌখিনতা থেকে বা তাদের এটি নিয়ে যে আসলে এক ধরনের আগ্রহ বা এই ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা যে সম্মান এই খেলার মধ্যে দিয়ে যে সম্মান পাওয়া সেই সম্মানের বিষয় থেকে তারা এখানে বলি ধরতে আসেন এবং দূর দূরান্ত থেকে আসেন। চট্টগ্রামের হাটাজারি থেকে যেমন অনেক বলি এসেছেন, তেমনি আমরা দেখেছি একেবারে চাঁদপুর, কুমিল্লা কিংবা দেশের আরও অন্যান্য প্রান্তের বলিও কিন্তু এসেছেন। তো বলিদের একটা অভিযোগের বিষয় ছিল, আমরা দেখেছি যে আসলে যারা আয়োজক থাকেন তারা যেই সম্মানীটা তাদের দেন সেই সম্মানে দিয়ে আসলে এই বলিরা এসে আসলে সেভাবে তাদের খরচটা পুষিয়ে উঠতে পারে না। তো সেই বিষয়টি তারা বলছেন আর দর্শকরা বলছেন যে এই খেলা তারা উপভোগ করছেন এবং যেহেতু এই খেলাটি আসলে শতবর্ষী একটা খেলা, সেই খেলাকে ঘিরে যদি আন্তর্জাতিক পরিসরে এটি যদি আরও ব্র্যান্ডিং করা যায় এবং এই খেলাকে যদি একটি জাতীয় স্বীকৃতি দেওয়া হয় সেই বিষয়টি আসলে বলি খেলাকে গুরুত্বকে আরও অনেকাংশে বাড়িয়ে তুলবে। জব্বারের বলি খেলার আয়োজনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয়েছে 3 দিনের জামাই মেলা। মেলা ঘিরে আশপাশের অন্তত 30 গ্রামের জামাইয়েরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। মেলায় খাবার সহ রয়েছে খেলনা ও প্রসাধনীর দোকান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনি তো জামাই মেলায় অবস্থান করছেন এই মুহূর্তে, এবারে জামাই মেলা কতটা জমলো এবং সেখানকার ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? সাজিদ, সকাল এবং দুপুরের পর থেকে এখন বিকেল গড়িয়েছে, তো এখন কিন্তু মেলা অনেকটাই জমতে শুরু করেছে। সকাল থেকে টাঙ্গাইলে প্রখর রোদ ও ব্যবসা গরম ছিল, সেই গরমের কারণে সকাল ও দুপুরে মেলা নাও জমলেও এখন বেলা যত গড়াচ্ছে ততই মেলাটা ততই জমছে। আর এদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে মাগরিবের পর যখন আরো আবহাওয়া ঠান্ডা থাকবে তখন মেলায় যারা দর্শনার্থী রয়েছেন তাদের উপচে পড়া ভিড় আরো লক্ষ্য করা যাবে। আর এছাড়াও এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের অন্তত 30 গ্রামের যাদের মেয়ের জামাই রয়েছে তারা কিন্তু এসেছেন শ্বশুর বাড়ি বেড়াতে। বলতে গেলে ঈদ বা অন্যান্য উৎসবেও এতটা না জমলেও এই মেলাকে কেন্দ্র করে যতটুকু জমজমাট হয় এই আশেপাশের গ্রামে। এই এলাকার একজন জানিয়েছেন যে অন্যান্য সময় বিশেষ করে ঈদের সময়ও এই গ্রামে 6টি গরু জবাই করা হয় না, আজকে কিন্তু এই গ্রামে 6টি গরু জবাই করা হয়েছে এই মেয়ের জামাইকে আপ্যায়ন করার জন্য। আর এই এলাকার কয়েকজন জানিয়েছেন যে এই মেলা প্রায় 150 বছরের একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য ধরে রাখতে বৈশাখ মাসের 11, 12 এবং 13 বৈশাখ এই মেলার আয়োজন করা হয়ে থাকে। আর এই মেলাকে কেন্দ্র করে যারা মেয়ের জামাই আসেন শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু টাকা দেওয়া হয় মেয়ের জামাইকে এবং পরবর্তীতে জামাই আর কিছু টাকা দিয়ে মেলা থেকে তারা হরেক রকমের খাদ্য সামগ্রী আর এছাড়া অনেকেই ফার্নিচার সামগ্রীও কিনে থাকেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খাবারের দোকান বসেছে, বিশেষ করে মিষ্টির দোকান, জিলাপির দোকান, চমচমের দোকান, রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টি জাতীয় আখরি এবং এছাড়াও কিন্তু অন্যান্য যে পণ্যগুলো রয়েছে মেলা গ্রামীণ মেলা সেগুলো এখানে উঠেছে। তবে এই মেলায় যারা এসেছেন তারা বলছেন যে দাম অন্য বাইরে যেরকম দামে কিনতে পারছেন এই মেলায় ঠিক একই দাম, কিন্তু এই মেলা কেন্দ্রে কিন্তু দাম খুব একটা বেশি নয়। আর এই মেলার আয়োজক কমিটি বলেছেন যে এই মেলায় শুধু প্রায় 5 শতাধিক ব্যবসায়ী রয়েছে। আগামী 2 দিন সহ আজকে মোট 3 দিনে প্রায় 2 কোটি টাকার উপরে বাণিজ্য হবে। আর এই মেলায় যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখে সেজন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করছেন। তো সাজিদ, এই ছিল আমার কাছে থেকে জামাই মেলার সবশেষ তথ্য। টাঙ্গাইলের জামাই মেলা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে কাতার থেকে রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার স্থানীয় সময় সকাল 9:30টায় কাতারের দোহা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় কাতারের চিফ অব প্রোটোকল ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফাকরু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টা ইতালির সময় দুপুর 2:15টায় রোম পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে, যেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রোমে পৌঁছানোর 1 ঘণ্টা পরে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে।
ভ্যাটিকান সিটির জেনারেল সেন্ট পিটার স্কোয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন। শনিবার সকাল 9:30টার দিকে প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। পোপ ফ্রান্সিসের মরদেহে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও তার শেষকৃত্যের নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভ্যাটিকানে আছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির, প্রধান উপদেষ্টা কখন পৌঁছাবেন আর কাল শেষকৃত্য অনুষ্ঠান কয়টা থেকে শুরু হবে এবং এতে আর কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। যে পোপ ফ্রান্সিস দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং রোমের একটি হাসপাতালে তিনি দীর্ঘদিন ছিলেন এবং এই ইস্টার সানডের ঠিক আগ মুহূর্তেই তিনি এই ভ্যাটিকান সিটিতে আসেন এবং এই ভ্যাটিকান সিটিতে জাস্ট ইস্টার সানডের ঠিক পরের দিনে তিনি মৃত্যুবরণ করেন এবং এই তার মৃত্যুবরণে বিশ্ব একটি শোকের মাতম চলছে এবং বিশ্ব নেতারা এখানে উপস্থিত হচ্ছেন তার শেষকৃত্য অনুষ্ঠানে এবং যেখানে উপস্থিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এখানে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি সহ অনেকে এখানে উপস্থিত হবেন এবং তিনি ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে কাতার থেকে বাংলাদেশ সময় 12টার সময় রওনা দিয়েছে এবং স্থানীয় সময় ইতালির সময় তিনি 2:15-তে রোমের ফিউমিচিনো ইউনিভার্সিটি এয়ারপোর্টে তিনি অবতরণ করবেন এবং আগামীকাল যে সকাল 10টার সময় যে ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান তিনি অংশগ্রহণ করবেন এবং এই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ার থেকে শুরু করে আপনার রোমের যে সবচেয়ে বড় গির্জা অর্থাৎ ভ্যাটিকানের পরে যে বড় গির্জাটা সেটি রয়েছে সান্তা মারিয়া মাজ্জোরে, যেটি বাংলাদেশি অধ্যুষিত এলাকার অনেকটা কাছাকাছি এবং টার্মিনালের খুব কাছাকাছি অবস্থিত এবং 7 পাহাড়ের একটি পাহাড় যেটি স্কুলিনো, সেখানে তাকে সমাধি করা হবে। সেইখানে এই পোপ ফ্রান্সিসের সমাধি শেষকৃত্য অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব নেতারা এখানে উপস্থিত হবেন এবং ডক্টর ইউনূস আজকে ইতালির সময় দুপুর 2:15-তে অবস্থান নামবেন এবং নামার পরে তার আরো যদি কোনো ধরনের কার্যক্রম থাকে সেটি আমাদেরকে জানানো হবে এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটি জানানোর জন্য। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিয়াসা এই সান পিয়াত্রোতে, যেটাকে সেন্ট পিটার্স স্কোয়ার বলে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন। আজকে সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 9টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত সাধারণ মানুষ পোপ ফ্রান্সিসকে তারা দেখতে পারবেন। আর সাজিদ, এই ছিল ভ্যাটিকান সিটি থেকে এই পর্যন্ত শেষ এবং আগামীকাল পোপ ফ্রান্সিসের এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সাজিদ। ভ্যাটিকান সিটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। জুমা নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়। নামাজের পরপরই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হেফাজত নেতাকর্মীরা। এ সময় নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন নিয়ে সমালোচনা করেন তারা। এই কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, কোনো পশ্চিমা দেশ নয় বরং বাংলাদেশের মুসলমানরাই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার আহ্বানও জানান তারা। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ। দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। গর্বমোরা ইনসাফের দেশ প্রতিপাদ্যকে ধারণ করে সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ নিশ্চিতে নতুন এই দলের আত্মপ্রকাশ বলে জানায় দলের নেতৃবৃন্দ। এ সময় দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, 32 বছর ধরে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করেছি। এ সময় সরকারের কোনো সহযোগিতা পাইনি। দেশের জন্য সততার সাথে কাজ করতে আমাদের এই পথ চলা। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি,
ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। যে সকল কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করবে না তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে ৪২ নং ওয়ার্ডের বেড়াইদ ও আশপাশের এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, এলাকাবাসী লাভবান না হলে নতুন করে কোনো রাস্তাঘাটের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও ঠিকাদার কোম্পানি ঠিকভাবে কাজ না করলে ইঞ্জিনিয়ার বা সেই কোম্পানি নিজ খরচে সেই কাজ করে দেবে বলেও জানান তিনি। এদিকে আগামী সপ্তাহ থেকে সিটি কর্পোরেশনের ট্যাক্স ফেয়ার শুরু হবে এবং সেখানে নতুন 18টি ওয়ার্ডের শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে। এছাড়া ঢাকা শহরের সবগুলো হাসপাতালেই ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড থাকবে বলেও জানান প্রশাসক। আমরা বলার পরেও কন্ট্রাক্টরকে সঠিক জায়গায় কিন্তু পাওয়া যায় না কিছু কিছু জায়গায়। তো যাদেরকে ইনফর্ম করার পরও মাঠে যদি আমরা না পাওয়া যায়, আমি সেই যদি না পাই, তাহলে এলাকার লোকজন তারা কিভাবে পাবে? তো সুতরাং আমরা তাদেরকে কারণ দর্শন নোটিশ করবো এবং তারা যদি পারফরমেন্স ঠিক মতো না করে আমরা ব্ল্যাক লিস্টেড করে দেব। রাজধানীর ধানমন্ডি এলাকায় 700-র বেশি কর্মী নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডি লেক ও আশপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জানান, দক্ষিণ সিটির 10 জনে নিয়মিত বিশেষ অভিযান চালানো হবে, তবে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে জানান তিনি। ধানমন্ডি এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে দক্ষিণ সিটির ভবনগুলোও আওতায় আসবে। এর আগে ধানমন্ডি লেকের পাশে একটি সচেতনতামূলক র্যালি হয়। রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 1 নম্বর আসামি মেহরাজ ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মেহরাজকে সিএমএম আদালতে হাজির করার পর 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানিতে পুলিশ জানায়, ঘটনার সময় ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে একের পর এক আঘাতে হত্যা করে মেহরাজ। গেল বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন, কিন্তু সেই আবেদন বাতিল করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে 21 এপ্রিল এ মামলায় গ্রেপ্তার কামাল শেখ, আলভি হোসেন, জুনায়েদ ও আল আমিন সানির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে মাহাতির সহ 2 আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ইতিপূর্বে আরো কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে। 2 জন আসামি দোষ স্বীকারমূলক জবানবন্দি দিয়ে তারা বলেছে যে এই ঘটনাটা কারা সংগঠিত করেছে। আমার যে আজকের আসামি মিরাজ ইসলাম, সে এই ঘটনার সময় ঘটনাস্থলেও ছিল না। সে ওই অন্যান্য আসামিদের সাথে তার পরিচয় হচ্ছে, সে তাদের বন্ধু। এই হিসাবে অনুমান ভিত্তিক তাকে এই মামলায় জড়ানো হয়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতিবছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই 2 পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আহত হয় অর্ধশতাধিক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি বছরের শীত মৌসুমে সবজির দর নিয়ে ক্রেতা সাধারণের মধ্যে ছিল স্বস্তি, যদিও বর্তমানে বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, করলা, পটল, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। লাউ প্রতিটি 100 টাকা, পেঁপে প্রতিটি 80 টাকা কেজিতে। যদিও ক্যামেরা দেখলে বিক্রেতারা প্রতি কেজি সবজির দাম 20 থেকে 25 টাকা কম নিচ্ছেন। ক্রেতারা অভিযোগ করেন,
কৃষকের থেকে সরাসরি পণ্য ক্রয়ের নামে বাজার দর থেকে 4 থেকে 5 গুণ বেশি দামে পণ্য বিক্রি করছে একটা চক্র। এদিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে অধিকাংশ সবজির কেজি 100 টাকা হলেও কারণ বাজারে সেটি প্রায় 20 থেকে 30 টাকা কম। গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা ও সোনালী জাতের মুরগি 250 থেকে 280 টাকায়। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড। নগরীর ফয়েজ লেকে এই অলিম্পিয়াডে অংশ নেয় 1800 MBBS ও BDS শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন 80 জন। মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন জেলার 120টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় 1800 MBBS ও BDS শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, বিশ্বজুড়ে মেধার বিকাশ ও সৃজনশীলতা চর্চায় এই প্রতিযোগিতা জনপ্রিয় ও স্বীকৃত মাধ্যম। এতে মেডিকেল শিক্ষার্থীদের সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলী বাড়বে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই দেশের উত্তেজনা যেন নতুন করে যুদ্ধে রূপ না নেয় তাও নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ প্রধানের। শুক্রবার এ বিষয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুচারিজ। নিন্দা জানান পেহেলগামে মঙ্গলবারের হামলায় 26 জনকে হত্যার ঘটনার। বলেন, অর্থবহ পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ভারত ও পাকিস্তানের। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের সাথে সরাসরি জাতিসংঘের যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন দুজারিজ। তবে গভীর উদ্বেগের সঙ্গে সংস্থাটি দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায় সে বিষয়ে প্রতিবেশী দেশ দুটির নজর দেওয়া উচিত। ভারতের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদ, করাচি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে সিন্ধু পানি চুক্তি বাতিল সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ভারত। এর প্রতিবাদে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভে ভারত বিরোধী স্লোগান দেন পাকিস্তানিরা। এ সময় ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ হয়েছে মুজাফফরাবাদ, কোয়েটা সহ আরও অনেক শহরে। কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে বিরল সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ড্রোন হামলার ঘটনায় তিনি অসন্তুষ্ট। পুতিনকে থামার পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত হবার আহ্বানও জানান তিনি। যদিও এর কয়েক ঘন্টা বাদে মার্কিন প্রেসিডেন্ট জানান, গোটা ইউক্রেন দখল না করে বড় ধরনের ছাড় দিয়েছে রাশিয়া। যদিও যুদ্ধবিরতির জন্য দুপক্ষকেই চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে ন্যাটো মহাসচিবের দাবি, রাশিয়াকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে মানতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রসহ জোটের সকল সদস্য। বুধবার রাতভর হামলার ঘটনায় কিয়েভে নিহত ইউক্রেনীয়র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে। আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি শূন্যে নামিয়ে আনার রোডম্যাপ ঘোষণা করবে ইইউ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট। তার দাবি, শিগগিরই জ্বালানি সরবরাহের বিষয়ে শত্রু দেশের ওপর নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে জোটের সদস্য রাষ্ট্রগুলো। 2027 সাল নাগাদ রাশিয়ার জীবাশ্ম জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। তবে রাজনৈতিক ঐক্যমত্য ও কারিগরি সক্ষমতার অভাবে পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে ইইউ কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনা করবে না রাশিয়া।
জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তির জায়গা করে নিয়েছে ক্যালিফোর্নিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের যৌথ বিবৃতি দিচ্ছে ক্যালিফোর্নিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য। পরিসংখ্যান বলছে 2024 সালে এই অঙ্গরাজ্যের জিডিপি দাঁড়ায় $4 লাখ কোটি উপরে, যেখানে জাপানের জিডিপি ছিল $4 লাখ কোটি। বিশেষজ্ঞরা বলছেন পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া। যদিও ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ ইস্যুতে এই অঙ্গরাজ্যের অর্থনীতি হুমকিতে পড়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় উৎপাদন খাত আর কৃষি খাত রয়েছে এমন অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম ক্যালিফোর্নিয়া। কানাডার ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচন হতে যাচ্ছে এবারের ফেডারেল নির্বাচন। ভোট ঘিরে ব্যাপক আগ্রহ জনগণের মধ্যেও। 28 এপ্রিল ভোট হলেও ইতিমধ্যে রেকর্ড 73 লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রচারণায় কনজারভেটিভদের থেকে স্পষ্টই এগিয়ে লিবারেল পার্টি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। লিবারেল পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি চষে বেড়াচ্ছেন বিভিন্ন নির্বাচনী এলাকা, ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যরাও বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েগো অংশ নিচ্ছেন প্রচারণায়। বিভিন্ন জরিপ বলছে 40 থেকে 50% ঘরে রয়েছে লিবারেল পার্টির সমর্থন, পাশাপাশি 30 থেকে 40-এর ঘরে কনজারভেটিভদের সমর্থন। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন রয়েছে 10% ঘরে। তাই বলা হচ্ছে লিবারেল পার্টি যদি সরকার গঠন করে আবারও, তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে আসবে। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবারের নির্বাচনে বাকি ভোটাররা ভোট দেবেন এবং তার পরদিনই ফলাফল জানতে পারা যাবে। নির্বাচনে একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সমাধান। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বৈঠকে বসতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। মনে করা হচ্ছে মে মাসেই এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং কানাডার যে বাণিজ্য যুদ্ধ রয়েছে এবং পাল্টাপাল্টি শুল্ক রয়েছে সেই বিষয়টির একটি সুরাহা চান স্থানীয় জনগণ। সেক্ষেত্রে তারা এমন প্রধানমন্ত্রী বেছে নিতে চান যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় জিতে আসতে পারবেন। কেননা বর্তমানে কানাডার অর্থনীতি বেশ নাজুক অবস্থানে রয়েছে, শেয়ার বাজারেও রয়েছে একটি টালমাটাল অবস্থা। পাশাপাশি আবাসন সংকট এবং কর্মসংস্থান এই দিকটি বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনে তরুণ ভোটাররা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে, কেননা তাদের হাতেই রয়েছে ভবিষ্যৎ এবং তারা চান অর্থনীতি এবং কর্মসংস্থানের সুযোগ যিনি বেশ ভালোভাবে করে দিতে পারবেন তাকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল বিউটিফুল বাংলাদেশ রান 2025 ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয় 700-রও বেশি প্রতিযোগী। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে ভোর 6টায় শুরু হয় এই ম্যারাথন। হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ, তেজগাঁও অংশ হয়ে 7 কিলোমিটার এলাকা ঘুরে অংশগ্রহণকারীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকও এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এই আয়োজন। খেলার প্রসঙ্গ, ভারতে আর দেখা যাবে না পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট PSL। এতদিন দেশটির অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টুর্নামেন্টটি দেখা গেলেও এবার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হলে আবারও ভাটা পড়ে পাক ভারত সম্পর্কে। এরপরেই ভারত সরকার পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেন। এরই প্রভাব পড়েছে চলমান PSL-এও। এতদিন ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোডে এই টুর্নামেন্ট দেখা গেলেও এবার তা বন্ধের ঘোষণা দিয়েছে অনলাইন এই প্রতিষ্ঠানটি, যা PSL-এর জন্য বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে স্পন্সর সংকটে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। যদিও শেষ 5 ম্যাচের 4টিতেই হার ব্লেডসদের, তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শেফিল্ড। দুই দলের এই ম্যাচ শুরু হবে রাত 1টায়। শেষ ম্যাচে বার্নলির কাছে 2-1 গোলে হেরে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করে হামজার দল। তবে এখনই শেষ হয়ে যাচ্ছে না প্রিমিয়ার লিগের স্বপ্ন। বর্তমানে 44 ম্যাচে 86 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। লিগে এখনও বাকি 2 ম্যাচ। লিগ রাউন্ডে টেবিলের 3 থেকে 6 নম্বর দলগুলোর মধ্যে প্লে অফের মাধ্যমে যে কোনো একটি দল সুযোগ পাবে ইপিএলের আসরে। তাই শুক্রবারের ম্যাচে নিজের সেরাটাই দিতে চাইবেন বাংলাদেশের ফুটবল সম্রাট হামজা চৌধুরী। নিলামে বিক্রি হয়েছে বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের অভিষেক ম্যাচের জার্সি। $7 মিলিয়ন বিক্রি করা হয় জার্সিটি। 1996 সালে লস অ্যাঞ্জেলসে লেকার্সের হয়ে অভিষেক ম্যাচে এই জার্সিটি পরেই আমেরিকার বাস্কেটবলের সবচেয়ে বড় আসর এনবিএতে নাম লেখান কোবে ব্রায়ান্ট, যেটি পৃথিবীর 4র্থ ব্যয়বহুল জার্সি হিসেবে নিলামে বিক্রি করা হয়। যুক্তরাষ্ট্রের লেকার্সের সাথে বাস্কেটবল ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন ব্রায়ান্ট। 5 বার করেছেন এনবিএ চ্যাম্পিয়ন। এছাড়া দলটির হয়ে 2008 সালে বিশ্বের সবচেয়ে দামি বাস্কেটবল খেলোয়াড়ের মুকুট পরেন তিনি। 2013 সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়ে জিয়ানা সহ মারা যান কোবে ব্রায়ান্ট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।